আলাইকুম দশম শ্রেণীর স্টুডেন্টরা। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে একটি ইম্পর্টেন্ট পয়েম নিয়ে কথা বলবো। আমাদের আজকের পয়েমটি হচ্ছে স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, যেটা আমাদের রয়েছে ইউনিট 11 এর লেসন 5। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। এই কবিতা থেকে তোমার কোশ্চেন আসবেই আসবে। সো এই কবিতাটি আজকে আমরা লাইন বাই লাইন একদম বাংলা ব্যাখ্যা সহকারে পড়বো। কোন জায়গা থেকে আমার কোশ্চেন হতে পারে এন্ড কিভাবে কোশ্চেনগুলো আমাকে লিখতে হবে, থিম কিভাবে লিখতে হবে, এবং প্রিভিয়াস পরীক্ষার মধ্যে বিভিন্ন স্কুলের কোন কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আমরা এই একটা ক্লাসের মাধ্যমে সলভ করবো ইনশাল্লাহ। তাহলে আসো আমরা আমাদের কবিতাটি শুরু করি। এখানে সবার আগে আমাকে যে কবিতার যে নাম, এই নামের মধ্যে একটু কথা আছে, ওই জিনিসটা আমাকে বুঝতে হবে। দেখো, আমাদের কবিতার নাম হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। তাহলে এটার অর্থটা কি হচ্ছে? স্টপিং বাই উডস, উডস উড মানে তো কাঠ। তাহলে কি এখানে কাঠগুলোকে বোঝানো হচ্ছে? কারণ আবার কাঠ তো আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে আসলে কি বোঝাচ্ছে? এখানে উডস দ্বারা বনকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? বন। উডস দ্বারা কাকে বোঝাচ্ছে? বনকে বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি স্টপিং বাই উডস, অর্থাৎ সে একটি কোথায়? বনের কাছে দাঁড়িয়েছিল, স্নোই অর্থাৎ একটি তুষারপাত হচ্ছিল এমন একটা সন্ধ্যায়। কবিতাটি কে লিখেছেন? রবার্ট ফ্রস্ট, যিনি হচ্ছেন আমেরিকান পোয়েট। তাহলে আসো আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ি। হুজ উডস দেজ আর আই থিঙ্ক আই নো। বাংলাটা হচ্ছে এমন, এটা কার বন আমার মনে হয় আমি জানি। দেখো, হুজ মানে কি? এটা কার, অর্থাৎ যার বন। এটা যার অর্থ প্রকাশ করছে বা কার অর্থ প্রকাশ করছে। উডস মানে বন, আমরা পড়লাম। তাহলে হুজ উডস, যার বন, দেজ আর এগুলো, আই থিঙ্ক আমার মনে হয়, থিঙ্ক মানে কি? ভাবা বা মনে হয়। আই থিঙ্ক আই নো, নো মানে কি? নো মানে জানা। আমার মনে হয় আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, তার বাড়িটিও কি এই গ্রামে নয়, অন্য গ্রামে। তার বাড়িটি মনে হচ্ছে কোথায়? অন্য গ্রামে। হি উইল নট সি মি স্টপিং হেয়ার, সে হয়তো আমাকে এখানে দাঁড়াতে দেখবে না। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, আমি যে তার এই বনটা দেখছি যেখানে কি তুষার পড়ছে, মানে বরফ পড়ছে, এই জিনিসটা যে আমি এখানে দেখার জন্য দাঁড়িয়েছি, এটা হয়তো সে দেখবে না। তাহলে আমরা যদি একটু ভেঙে ভেঙে পড়ি, দেখো, হি উইল নট সি মানে উইল নট মানে কি বোঝাচ্ছে? মানে আমি যে এখানে দাঁড়িয়ে দেখছি, এই বনটা দেখছি, এটা হয়তো সে দেখবে না। সি মি, মি দ্বারা কাকে বোঝানো হয়েছে? কবিকে বোঝানো হয়েছে। হি উইল নট সি, আর হি দ্বারা বোঝানো হয়েছে যে বনের মালিককে। হুজ উডস অর্থাৎ বনের মালিককে বোঝানো হয়েছে। হি উইল নট সি মি, আমাকে দেখবে না। স্টপিং হিয়ার, আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এটা সে হয়তো আমাকে দেখবে না। টু ওয়াচ হিজ উডস, এটা তার বন, যে আমি দেখছি কেমন রয়েছে বনটার অবস্থা। ফিল আপ উইথ স্নো, স্নো মানে কি? তুষার বা বরফ, যা কি বরফ দ্বারা পরিপূর্ণ। এই জিনিসটা হয়তো বা সে দেখছে না, কারণ কি? তার বাড়ি অন্য গ্রামে। দেখো, পরের স্ট্যান্ডার্ডে বলা আছে মাই লিটল হর্স। দেখো, সে একটা কি নিয়ে যাচ্ছে? একটা হর্স, অর্থাৎ একটা ঘোড়ার গাড়িতে করে বনের ভেতর দিয়ে বা পাশ দিয়ে যাচ্ছিল। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার, কুয়ার মানে কি? দেখো এখানে কি বলেছে একটু বুঝো। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার, আমার ছোট্ট ঘোড়াটিও হয়তো ভাবছে যে এখানে কোনো একটি ভুল হচ্ছে। কুয়ার মানে সন্দেহ, কুয়ার মানে সন্দেহ, সন্দেহ বা সন্দিহান, তুমি যেটাই বলো। তার ছোট্ট ঘোড়াটাও মানে বুঝতে পারছে না যে কেন এখানে কবি দাঁড়িয়েছেন। টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, কারণ কি এখানে কেন দাঁড়িয়েছে? আশেপাশে তো কোনো কি নেই। উইদাউট আ ফার্ম হাউস, কোনো ফার্ম হাউস নেই, মানে পানশালা নেই। কারণ কি, যখন ঘোড়ার গাড়িতে করে কোথাও যাওয়া হয়, অর্থাৎ ঘোড়াকে খাবার খাওয়ানোর জন্যই আশেপাশে ফার্ম হাউস দেখে একমাত্র দাঁড়ানো হয়, যেখানে দাঁড়িয়ে ঘোড়া একটু বিশ্রাম নেয়। কিন্তু ঘোড়া মনে মনে ভাবছে যে এখানে তো কোনো ফার্ম হাউস নেই, তাহলে কেন দাঁড়ালো? বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, কিসের মাঝখানে দাঁড়াইছিল লোকটা? বিটুইন দ্য উডস, বন এবং একটি কি ফ্রোজেন লেক, যেটা মানে বরফ দ্বারা একদম ঢেকে গেছে, এরকম একটি হ্রদের মাঝখানে দাঁড়িয়েছিল। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার,
এবং সন্ধ্যাটি ছিল বছরের সব থেকে অন্ধকারময় বা অন্ধকারতম সন্ধ্যা। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে আসলে হচ্ছে এই যে যে বনে কবি দাঁড়িয়েছিল তখন সময়টা কেমন ছিল, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের সব থেকে অন্ধকারতম সন্ধ্যা ছিল এইটি। বুঝাতে পেরেছি? এবং কিসের মাঝখানে দাঁড়িয়েছিল? বিটুইন দ্য উডস এন্ড ফ্রোজেন লেক। দেখো থার্ড স্ট্যান্ডায় কি বলেছে? হি গিভস হিজ হার্নলেস বেলস আ শেক। সে দিয়েছিল তার হার্নেস গুলোকে, অর্থাৎ তার হার্নেস যে বেল গুলো ছিল এই বেলকে একটা ঝাঁকি দিয়েছিল। শেক মানে হচ্ছে ঝাঁকি দেওয়া বা হচ্ছে ঝাঁকানো। শেক মানে হচ্ছে ঝাঁকানো। ঘোড়ার গাড়িতে করে গেলে দেখবা হচ্ছে ঘোড়া কি করে, শরীর ঝাঁকায়। আর ঘোড়ার গাড়িতে হচ্ছে ঘোড়া যে টানে তার শরীরে যে এরকম অনেক কি থাকে, বেল্ট থাকে। দেখো এবার বেল্টের মধ্যে যেরকম ঘন্টা থাকে, তাই না, বিভিন্ন ধরনের বেল্ট থাকে। তো এই বেল্ট একটা এরকম একটা চামড়ার বেল্টের নাম হচ্ছে হার্নলেস বেল্ট। তো হচ্ছে এই ঘোড়া যখন ওইখানে দাঁড়াইছিল কবি, ঘোড়া হয়তো মানে ভেবেছিল যে এখানে কোনো একটা ভুল হচ্ছে, এর জন্য সে তার বেল্টকে যে ঘন্টাগুলো আছে এগুলোকে একটা কি করেছিল, শেক অর্থাৎ একটা ঝাঁকি দিয়েছিল। টু আস্ক মানে বোঝাতে চেয়েছিল, এখানে আস্ক মানে বোঝাতে চেয়েছিল, ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, এখানে কি কোনো ভুল হচ্ছে। মিস্টেক মানে কি, ভুল। এখানে কি কোনো ভুল হয়েছে যে এখানে হঠাৎ করে দাঁড়ালো। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, এছাড়াও আরো একটি শব্দ ছিল অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, এবং একটি কি ছিল, মৃদু বাতাস ছিল। একটি কি ছিল, মৃদু বাতাস ছিল। তার এই ঝাঁকানো ছাড়াও শুধুমাত্র একটি কি ছিল, মৃদু বাতাসের একটা শব্দ ছিল। দেখো পরের স্ট্যান্ডায় বলেছে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। দ্য উডস দ্বারা কাকে বোঝানো হয়েছে, যে বনের মাঝখানে সে দাঁড়িয়েছিল, অর্থাৎ বনকে বলা হয়েছে। বনটা কেমন ছিল দেখতে, লাভলি খুবই সুন্দর ছিল। ডার্ক মানে কি, অন্ধকার ছিল। বনটা কি ছিল, অন্ধকার ছিল। এখানে ডার্ক দ্বারা মূলত নির্জন কে বোঝানো হয়েছে। এন্ড ডিপ, ডিপ মানে কি, গহীন। ডিপ মানে হচ্ছে গহীন, ডিপ মানে হচ্ছে গহীন। বনটা কি ছিল, গহীন ছিল। বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, কিন্তু আমাকে কথা রাখতে হবে। প্রমিস মানে কি, প্রতিশ্রুতি। প্রমিস মানে হচ্ছে প্রতিশ্রুতি। আমাকে কি রাখতে হবে, প্রতিশ্রুতি রাখতে হবে। কিসের প্রতিশ্রুতি, এখানে একটু খেয়াল রাখবা। বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, হ্যাভ টু মানে হচ্ছে তাকে কি রাখতে হবে, তাকে হচ্ছে একটা প্রতিশ্রুতি রাখতে হবে। কেমন প্রতিশ্রুতি, অ্যান্ড মাইলস টু গো বিফোর স্লিপ, আমাকে ঘুমানোর আগে অনেক পথ যেতে হবে, অর্থাৎ অনেক মাইল পাড়ি দিতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ আমাকে ঘুমানোর আগে অনেক পথ পাড়ি দিতে হবে। এখানে মূলত এই স্লিপ দ্বারা ঘুমকে বোঝানো হয়নি, এখানে স্লিপ দ্বারা মূলত বোঝানো হয়েছে মৃত্যুকে। তাকে বোঝানো হয়েছে, মৃত্যুকে বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি এক কথায় এই কবিতাটাকে সামারাইজ করি, তাহলে এই পুরো কবিতার একটি ভাবার্থ আসবে এরকম যে পৃথিবীর মোহে তোমাকে শুধু কোন একটা জিনিসের মোহে আটকে থাকলেই হবে না। যেমন কবি এখানে একটা কি করেছিল, একটা সুন্দর বন দেখে, গহীন বন দেখে এটার সৌন্দর্যে সে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। অর্থাৎ পৃথিবীর কোনো সৌন্দর্য দেখে তোমাকে শুধুমাত্র দাঁড়িয়ে থাকলেই হবে না। মৃত্যুর আগে পর্যন্ত বা মৃত্যুর আগে তোমাকে কি করতে হবে, অনেক দূর যেতে হবে, অর্থাৎ অনেক পথ তোমাকে পাড়ি দিতে হবে, যেটা এখানে বলা হয়েছে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ আমাকে আমার মৃত্যুর আগে অনেক কিছু করে যেতে হবে। এই জিনিসটাই বোঝানো হয়েছে। তোমার শুধু এক জায়গায় একটা সৌন্দর্যের মোহে আটকে থাকলেই হবে না। দেখো আমরা যদি সামারিটা পড়ি তাহলে এরকম, থিমটা পড়ি এরকম আসবে, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য হিউম্যান ডিজায়ার ফর রেস্ট অন ন্যাচারাল বিউটি অ্যান্ড কল অফ ডিউটি। মানে এখানে কি বলেছে দেখো, হিউম্যান ডিজায়ার ফর রেস্ট অন ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে, অ্যান্ড দ্য কল অফ ডিউটি, এবং হচ্ছে কি তার দায়িত্ব। দেখো বিশ্রাম কিংবা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মানবিক আকাঙ্ক্ষা এবং দায়িত্ব ও কর্তব্যের আহ্বানের মধ্যে একটা দ্বন্দ্ব। মানে কি তুমি হচ্ছে শুধুমাত্র তোমার কি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলেই হবে না, তোমাকে কি করতে হবে, এই যে বিভিন্ন যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে এগুলো তোমাকে পালন করতে হবে। কারণ কি, তোমার প্রমিস রয়েছে। পরে দেখো কি বলেছে, দ্য লাভলি ডার্ক অ্যান্ড ডিপ উডস রিপ্রেজেন্ট দ্য টেম্পটেশন টু এস্কেপ ফ্রম দ্য হার্ডস রিয়েলিটিস অ্যান্ড অব্লিগেশন অফ লাইফ। অর্থাৎ এই যে এখানে যে সুন্দর বন, সুন্দর অন্ধকার এবং গহীন বন, এই এই জিনিসটা দ্বারা আসলে
যে জিনিসটা রিপ্রেজেন্ট করেছে, রিপ্রেজেন্ট মানে কি, তুলে ধরা হয়েছে, কি তুলে ধরা হয়েছে, জীবনের বাস্তব এবং বাধ্যবাধকতা থেকে সাময়িক সময়ের জন্য পালিয়ে আসা, মানে হচ্ছে সারাক্ষণ শুধু হচ্ছে কাজ করতে করতে মানুষের মধ্যে একঘেয়েমি এসে যায়, এই জিনিসটা থেকে মানে হচ্ছে একটু সরে আসার কথা এখানে বলা হয়েছে হচ্ছে এই উড দ্বারা। এরপরে কি বলেছে, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে প্রমিস টু কিপ, প্রমিস টু কিপ মানে এই যে যে কথা রাখার কথা বলা হয়েছিল, এটা স্যাম্বলাইজ, স্যাম্বলাইজ মানে কি, এটা দ্বারা বোঝানো হয়েছে কি, সোশ্যাল অ্যান্ড মোরাল রেসপন্সিবিলিটিস, মানুষের সামাজিক এবং নৈতিক কর্তব্য, দ্যাট আ পারসন মাস্ট ফুলফিল বিফোর দ্য জার্নি অফ লাইফ কামস টু অ্যান এন্ড। দেখো কি বলেছে, মানুষের মৃত্যুর আগে যে হচ্ছে কি রয়েছে, দায়িত্ব, দায়িত্ব রয়েছে, এগুলো পালন করাকে বুঝিয়েছে। এবং এই কামস টু ইন্ড মানে কি, আমি বললাম মৃত্যু, এই মৃত্যুকে এখানে স্লিপ দ্বারা বোঝানো হয়েছে। দেখো এখানে সুন্দর মতো লিখে দেওয়া আছে। তো তুমি যদি 2 নম্বরের জন্য থিম লিখতে চাও, এটা তোমার জন্য মোর এনাফ। আসো দেখো, আর এই কোশ্চেন থেকে, কবিতা থেকে যে টাইপের কোশ্চেন গুলো হতে পারে, এখানে আমরা বইয়ের কোশ্চেন অ্যাড করে দিয়েছি। দেখো, হোয়াই ডিড দ্য পোয়েট স্টপ বাই দ্য উডস থ্রু ইট ওয়াজ ডার্ক অ্যান্ড হি ওয়াজ অ্যালোন। কবি কেন এখানে দাঁড়িয়েছিল, কারণ কি, বনটা কি ছিল, বনটা ছিল ডার্ক এবং কবিও ছিল কি, অ্যালোন ছিল, সেও কি ছিল, অ্যালোন ছিল। দেখো একটু পড়ো, দ্য পোয়েট স্টপড বাই দ্য উডস দো ইট ওয়াজ ডার্ক, এটি কি ছিল, অন্ধকার ছিল, এন্ড হি ওয়াজ অ্যালোন, একাও ছিল, বিকজ হি ডিসকভার্ড, সে আবিষ্কার করতে, কারণ সে আবিষ্কার করেছিল, দ্য বিউটি অফ ডার্কনেস অ্যান্ড সাইলেন্স দেয়ার এন্ড হি ওয়ান্ট টু এনজয় ইট, সে এটাকে উপভোগ করতে চেয়েছিল। তাহলে দেখো এখানে সবগুলোই অ্যাড করা রয়েছে, তোমার যে কোশ্চেন গুলো পরীক্ষার মধ্যে আসার মতো এই টাইপের সকল কোশ্চেনই এখানে অ্যাড করে দেওয়া আছে। তো তুমি যদি আমাদের এই ক্লাসের পিডিএফটা সংগ্রহ করতে চাও বা পিডিএফটা যদি তুমি নিতে চাও, তাহলে আজকের ক্লাসটি একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং কমেন্টে তোমার 5 জন বন্ধুকে মেনশন করে, ইউটিউব থেকে দেখে থাকলেও সেম ওয়েতে ক্লাসটা শেয়ার করে 5 জন বন্ধুকে মেনশন করে আমাদের ফেসবুক পেজে গিয়ে তার একটা স্ক্রিনশট আমাদের পেজে পাঠিয়ে দিলে আমরা তোমাকে এই ক্লাসের পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী অন্য ক্লাসে। ধন্যবাদ সবাইকে।